আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন সহ 5 দফা দাবিতে 3 দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে আজ দেশের 7 বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করবে জামাত ইসলামী সহ কয়েকটি দল। এসব মিছিলে কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। যুগপৎ আন্দোলনের প্রথম দিনে বৃহস্পতিবার ঢাকায় সমাবেশ করে দলগুলো। তাদের দাবিগুলো হলো জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন, আসন্ন নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব ধরনের জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা সহ স্বৈরাচারী শাসনের সহযোগী জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। 5 দফা দাবিতে 26 সেপ্টেম্বর সকল জেলা উপজেলায়ও বিক্ষোভ মিছিল পালন করবে জামাত ইসলামী। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। বলেন, একটি গোষ্ঠী নিজেদের স্বার্থে নির্বাচন প্রলম্বিত করতে চায়। সকালে রাজধানীর বিএমএ অডিটোরিয়ামে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের সম্মেলনে তিনি এসব কথা বলেন। নির্বাচন বিলম্বিত হলে পতিত স্বৈরাচারের ফিরে আসার পথ সুগম হবে বলেও সতর্ক করেন তিনি। দেশে এখন মব সন্ত্রাস চলছে, যা গণতন্ত্রের জন্য ভার নয় বলেও জানান ডক্টর জাহিদ। আমরা বিগত 16-17 বছর বিশ্বাসনের উপর এই সারা বাংলাদেশের সেই এমপ্লয়ার বলেন, এমপ্লয়ি বলেন, আমি আমার পেশাগত দায়িত্ব পালন করা থেকে আমি জানি, এনভায়রনমেন্ট যদি হারমোনিয়াস না হয় তাহলে মনে রাখতে হবে যুদ্ধ ডেমোক্রেটিক প্র্যাকটিস করার জন্য আপনারা যে উদ্যোগ গ্রহণ করেছেন, দ্যাটস ভেরি গুড। এবং এখানে আপনারা যেটা করতেছেন, আপনারা সরাসরি আপনার প্রার্থীকে দেখবেন, তাকে আপনাদের যে ভালো করছে তাকে আপনারা আপনাদের পছন্দ মতো হয়তো বা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। অহেতুক বিভিন্ন মব সৃষ্টি করা হয়েছিল, খেয়াল আছে? এটি কোনো অবস্থাতে আপনাদেরকে কাউকে স্বস্তি দেয় নাই। দিস ইজ টু ব্যাড, দিস ইজ টু ব্যাড, দিস ইজ নট গুড ফর দি কান্ট্রি, দিস ইজ নট গুড ফর দি কান্ট্রি। ইয়েস, আপনার আমার কোনো ধরনের দাবি দেওয়া থাকতেই পারে, কথাবার্তা থাকতেই পারে, এটাই তো থাকবে। আমি যদি বেতনের জন্য স্মারকলিপি দিতে পারি, আপনি কেন পারবেন? 100 বার পারবেন। 2 যুগ আগে বুয়েট শিক্ষার্থী সাবিকুন নাহার সনি হত্যা মামলার অন্যতম আসামি মুশফিক উদ্দিন টগরকে বিদেশি রিভলভার ও গুলি সহ গ্রেফতার করেছে র্যাব। সকালে কারণ বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকার আজিমপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রতিবেশী দেশ থেকে অবৈধভাবে অস্ত্র এনে সন্ত্রাসীদের সরবরাহ করত সে। কোনো রাজনৈতিক দলের নেতার ছত্রছায়া ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান র্যাব 3-এর অধিনায়ক ফায়জুল আরিফিন। অস্ত্র সরবরাহের মাধ্যমে দেশের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে তাকে জিজ্ঞাসাবাদে জানার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। 2002 সালের 8 জুন বুয়েট ক্যাম্পাস ছাত্রদলের তৎকালীন সভাপতি মোকাম্মেল হায়াত খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের তৎকালীন ছাত্রদল নেতা টগর গ্রুপের সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হন সনি। এ হত্যাকাণ্ডের ঘটনায় সাজা শেষে বের হন টগর। আবারও নতুন করে অপরাধে নিজেকে জড়ান তিনি। সীমান্তবর্তী এলাকা হতে তিনি বিভিন্ন সময় অবৈধভাবে অস্ত্র ঢাকায় নিয়ে আসেন এবং বিভিন্ন মানুষকে তা সরবরাহ করে থাকেন। তার দেওয়া তথ্য অনুযায়ী আমাদের এই কার্যক্রম চলমান থাকবে এবং আমরা অস্ত্র উদ্ধারে এই ধারাবাহিকতা আমরা বজায় রাখার চেষ্টা করব। ইনিশিয়াল আমাদের যে আলামতগুলো আপনারা সামনে দেখতে পাবেন, বা মাস্ক দেখতে পাবেন, বা অস্ত্রের যে বিভিন্ন কার্টুজগুলো দেখতে পাবেন, এই সার্বিক বিষয়টা আমরা বিবেচনা করে যেটা বুঝতে পারছি, তার কাছে আরও অস্ত্র সন্ধান থাকতে পারে। দর্শক, এই পর্যায়ে সাপ্তাহিক বাজার দরের খবর জানাতে রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাত ইসলাম। আরাফাত, কি খবর আছে আপনার কাছে? কি বলছেন ক্রেতা বিক্রেতারা?
সপ্তাহের ব্যবধানে আবারও উত্তাপ ছড়াচ্ছে সবজির বাজার। গেল সপ্তাহে আমরা যেমনটা দেখতে পেয়েছিলাম বেশ কিছু সবজির দাম কিছুটা কমেছিল, তবে এ সপ্তাহে এসে ফের কেজি প্রতি প্রায় 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে বেশ কয়েকটি সবজির দাম, যার মধ্যে শীতকালীন আগাম সবজি সহ অন্যান্য সবজি কিন্তু রয়েছে। 80 টাকার উপরে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে, শুধুমাত্র পেঁপে আমরা দেখতে পেয়েছি 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া পেঁয়াজের ক্ষেত্রে কিছুটা স্বস্তির খবর হচ্ছে গিয়ে গেল সপ্তাহের তুলনায় কেজিতে প্রায় 5 টাকা পর্যন্ত পেঁয়াজের দাম কমেছে। সেক্ষেত্রে দুই ধরনের পেঁয়াজ, একটি 70 টাকা অন্যটি 75 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং আলুর দাম যথারীতি আগেটি রয়েছে 25 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অপরদিকে যদি চালের ক্ষেত্রে বলি, আমরা যেমনটা এর আগে বলেছিলাম যে ভারতীয় চাল আমদানির খবরে কিন্তু বাজারে কিছুটা চালের বাজারে স্থিতিশীল অবস্থা বিরাজ করছিল, সেটি এখনও স্থিতিশীল আছে, নতুন করে বাড়েনি। তবে বেচা বিক্রি কম বলে আমাদেরকে বিক্রেতা জানিয়েছেন। অপরদিকে যদি মাছের বাজারের ক্ষেত্রে বলি, ইলিশ মৌসুম প্রায় শেষের দিকে, মৌসুমের শেষ দিকে এসেও কিন্তু ইলিশ মাছের দাম বেশ চড়া এবং সামনে যেহেতু পূজা আসন্ন, পূজাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই ইলিশের চাহিদা বেড়ে যায়, সেটিরও কিন্তু সুযোগ নিচ্ছেন বিক্রেতারা এবং ইলিশের 1 কেজি ইলিশ কিনতে প্রায় 2300 থেকে 2500 টাকা পর্যন্ত গুনতে হচ্ছে ক্রেতাদের। এর পাশাপাশি ডিমের দাম অপরিবর্তিত রয়েছে। লাল ডিম 125 টাকা ডজন এবং সাদা ডিম 130 টাকা ডজন বিক্রি হচ্ছে। এছাড়া ব্রয়লার মুরগির ক্ষেত্রেও সেটি অপরিবর্তিত রয়েছে, যথারীতি 180 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং সোনালী মুরগি 300 থেকে 320 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তো সব মিলে এখন মতো এই ছিল আমার কাছে সাপ্তাহিক বাজার দরের সবশেষ পরিস্থিতি। দর্শক, জানছিলাম সাপ্তাহিক বাজার দরের খবর। ঢাকা সহ দেশের 8টি বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হচ্ছে 47তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা। সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই পরীক্ষা নেওয়া হয়। এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর হোসেন। নূর, কি খবর আছে আপনার কাছে? পরিবেশ কেমন ছিল? পরীক্ষার্থীরা কি বলেছেন? বলেন। সাতচল্লিশতম যে পরীক্ষা, প্রিলিমিনারি পরীক্ষা, সেটি শুরু হয়েছে সকাল 10টা থেকে টানা 2 ঘন্টা সারা দেশে 256টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং আমরা যে জায়গাটিতে অবস্থান করছি সেটি রাজধানীর ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়। এই কেন্দ্রে প্রায় 2000-এর মতো শিক্ষার্থী আজকে পরীক্ষায় বসেন এবং কেন্দ্রের পরীক্ষা শুরুর প্রায় আধা ঘন্টা আগেই তারা সবাই কেন্দ্রে চলে আসেন এবং কয়েকজন নানা কারণে কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে পারেনি। যারা নিয়মিত যে নির্ধারিত সময় ছিল সেই সময়সূচির একটু পরে আসার কারণে তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এছাড়া বাকি পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের সঙ্গে তারা শুধুমাত্র বিসিএসের যে প্রবেশপত্র রয়েছে সেই প্রবেশপত্র নিয়ে এই তাদের যে কেন্দ্র ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়, এই উচ্চ বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করেছেন এবং 2 ঘন্টা টানা 200 নম্বরের যে এমসিকিউ পদ্ধতিতে প্রিলিমিনারি পরীক্ষা হয়, সেই প্রিলিমিনারি পরীক্ষা শেষ হয়েছে কিছুক্ষণ আগে, কয়েক মিনিট আগে, এবং এরপরই হচ্ছে তারা পরীক্ষার কেন্দ্র থেকে বের হয়ে আসছেন এবং তারা বলছেন যে তারা তাদের মতো করে অত্যন্ত সুন্দর পরিবেশে তাদের যে পরীক্ষা সেটি দিতে পেরেছেন। পরীক্ষার যে প্রশ্নপত্র সেটি নিয়ে তাদের নানান জনের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তারা কেউ বলছেন যে অনেক সহজ, কেউ বলছেন কঠিন হয়েছে, কেউ বলছেন যে আরও ভালো হতে পারতো। এই ধরনের নানা ধরনের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে তাদের মধ্যে। তবে পরীক্ষার যেই পরিবেশ, কেন্দ্রের যে পরিবেশ, সার্বিক যে চিত্র, সেসব নিয়ে পরীক্ষার্থী যারা রয়েছেন, যারা এইবারের এই বিসিএস পরীক্ষায় যেখানে প্রায় 3500-এর মতো পদ রয়েছে, এই পদের বিপরীতে 3.5 লাখের বেশি শিক্ষার্থী যারা পরীক্ষা দিতে বসছেন, তাদের মধ্য থেকে এখানে যারা বসেছেন তারা বলেছেন যে তারা অত্যন্ত ব্যবস্থাপনার থেকে শুরু করে সবকিছু ভালো ছিল এবং তাদের যে পরীক্ষা সেটি তারা ঠিকঠাক দিতে পেরেছেন। দর্শক, জানছিলাম বিসিএস পরীক্ষার খবর। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে 5ম দিনের মতো প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় আবাসিক হলে যাচ্ছেন প্রার্থীরা। প্রধান দুটি প্যানেল, ছাত্রদল ও ছাত্র শিবিরের প্রার্থীরা তাদের পক্ষে এবং স্বতন্ত্র প্রার্থীরা দিচ্ছেন শিক্ষার্থীদের কল্যাণে নানা প্রতিশ্রুতি। এদিকে সুষ্ঠু নির্বাচনের জন্য জাতীয়তাবাদী ছাত্রদল 6 দফা ও ইসলামী ছাত্র শিবির 9 দফা লিখিত দাবি জানিয়েছে। আগামী 25শে সেপ্টেম্বর রাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
রাষ্ট্র নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট সম সাজু। সাজু, আজ ক্যাম্পাসে গণসংযোগের চিত্র কেমন দেখছেন? হ্যাঁ ইফতেখার, আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ সোহরাওয়ার্দী হলে। আজকে যেহেতু সাপ্তাহিক ছুটি শুক্রবার, আমরা যেটা দেখছি যে ক্যাম্পাসের বিভিন্ন যে চত্বর, সেই চত্বরগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি নেই বললেই চলে। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন হলে গিয়ে শিক্ষার্থীরা যারা রাষ্ট্র নির্বাচন কিংবা হল সংসদ নির্বাচন এবং সিনেটে যারা ছাত্র প্রতিনিধি পদে নির্বাচন করছেন, তারা আসলে হলের প্রতিটি কক্ষে গিয়ে তারা ভোট চাচ্ছেন ভোটারদের কাছে। এবং আমরা যেটা আজকে লক্ষ্য করছি যে হলগুলোতেও শিক্ষার্থীদের উপস্থিতি কম। আপনি জানেন যে আজকে বিসিএস পরীক্ষা রয়েছে এবং এই বিসিএস পরীক্ষা থাকার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা অনার্স পরীক্ষা শেষ করেছে তারা এই বিসিএস পরীক্ষায় অংশ নিচ্ছে। এ কারণেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে হলগুলোতেও শিক্ষার্থীদের উপস্থিতি কম। তবে আমরা যেটা খোঁজ নিয়ে জানতে পেরেছি বিভিন্ন হলে, বিশেষ করে ছাত্রদল, ছাত্র শিবির সহ অন্যান্য প্যানেলের প্রার্থীদের কাছে যে আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি, যেটা তারা বলেছেন যে মূলত জুম্মার নামাজের পর থেকে তারা আজকে এই জনসংযোগ চালাবেন এবং বিকেলের পর তারা যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আশপাশে যেসব আবাসিক ছাত্র কিংবা ছাত্রী নিবাস আছে, ব্যক্তি মেলা কেন্দ্রাধীন, সেখানে তারা জনসংযোগ চালাবেন। আর একটি তথ্য আপনারা জানিয়ে রাখি, আপনি জানেন যে গতকাল প্রাতিষ্ঠানিক সুবিধা বহাল রাখার কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রতিবাদে যে শিক্ষার্থীরা আন্দোলন করেছিল, সেই আন্দোলন আজকে আবারও জুম্মা নামাজের পর শুরু হবে। সেই বিক্ষোভ কর্মসূচিতে ছাত্রদল এবং ছাত্র শিবির তারা উভয়ই সমর্থন জানিয়েছে। ইফতেখার। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জানছিলাম নির্বাচনী প্রচার প্রচারণার খবর। নির্ধারিত হয়েছে এশিয়া কাপের শেষ 4 দল। এ গ্রুপ থেকে ভারত, পাকিস্তান, আফগানদের হারিয়ে বি গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। 3 ম্যাচে 2 জয় নিয়ে জায়গা হয়েছে বাংলাদেশেরও। মাঠের ক্রিকেটে লড়াই করতে না পারলেও হ্যান্ডশেক বিতর্কে ভারত পাকিস্তান ম্যাচও এবার আলোচনার কেন্দ্রে। শনিবার বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে ফাইনালে ওঠার লড়াই। এদিকে আজ এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওমান। নিলয় মজুমদারের ডেস্ক রিপোর্ট। আফগানদের বিপক্ষে জয় পেলেও উদযাপন করতে পারেননি লঙ্কান ক্রিকেটাররা। ম্যাচের মাঝেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান লঙ্কান স্পিনার দুলিত ওয়েল্লাগের বাবা সুরঙ্গা ওয়েল্লাগে। বল হাতে দিনটি ভালো যায়নি লঙ্কান স্পিনারের। এরপরেই ম্যাচ শেষে শুনেন পিতার মৃত্যু সংবাদ। রাতটি হয়তো ভুলতে চেয়েও কখনো ভুলতে পারবেন না শ্রীলঙ্কার সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটারদের একজন। দলে শোকের আবহ নিয়ে শনিবার বাংলাদেশের বিপক্ষে শেষ 4 প্রথম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা। রবিবার আবারও মাঠের লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ইতিমধ্যে হ্যান্ডশেক বিতর্কের পর ম্যাচ রেফারি এন্ডি প্রাইকফটের অপসারণ চেয়ে সংযুক্ত আরব আমিরাত ম্যাচ বয়কটের হুমকি দেয় পাকিস্তান। তবে এন্ডি প্রাইকফট ক্ষমা চেয়েছেন পিসিবির এমন দাবির পর নির্ধারিত সময়ের 1 ঘন্টা পর শুরু হয় ম্যাচ। এদিকে এন্ডি প্রাইকফটের সঙ্গে পাকিস্তান দলের বৈঠকের ভিডিও ধারণ করায় উল্টো পাকিস্তান পড়তে পারে আইসিসির শাস্তির মুখে। আইসিসির নিয়ম অনুযায়ী প্লেয়ার্স ও ম্যাচ অফিসিয়ালস এরিয়াতে ভিডিও ধারণ করা নিষেধ। তাই রবিবার ভারত পাকিস্তান লড়াই আবারও মাঠের বাইরে বিতর্কই আলোচনার কেন্দ্রে। শেষ 4 লড়াইয়ে সেরা 2 দল খেলবে ফাইনাল। শনিবার বাংলাদেশ শ্রীলঙ্কা লড়াইয়ের পর আগামী 24শে সেপ্টেম্বর ভারত ও 25 তারিখে পাকিস্তানের বিপক্ষে লড়বেন লিটনরা। নীলয় মজুমদার, এনটিভি স্পোর্টস ডেস্ক। আর এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।